কোনটা নিয়ে? ইনপুট আউটপুট রেজিস্টার। আচ্ছা দেখো দেখো ইনপুট আউটপুট রেজিস্টার ব্যাপারটা হচ্ছে, ধরো এই হচ্ছে তোমার সিপিইউ, সিপিইউ এর সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে, এটা হচ্ছে একটা প্রিন্টার। আমি এই বিষয়টা বলছিলাম, তুমি হচ্ছে একটা জিনিস ধরো তুমি লেখছো, এই হচ্ছে তোমার মনিটর, মনিটরটা হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড, এই হচ্ছে তোমার মাউস। এখন ব্যাপারটা হচ্ছে কি, তুমি আহ ধরে নাও কোনো একটা জিনিস তুমি লেখছো, মাইক্রোসফট ওয়ার্ডে তুমি কোনো একটা লেখা লিখছো, এখন সেই লেখাটাকে তুমি প্রিন্ট দেবা, বা তোমার কাছে একটা, ধরো আমি তোমাকে একটা পিডিএফ এর শীট দিছি, সেই শীটটা ধরো 10টা পেজের শীট, তুমি চাইতেছো যে এই মোবাইলে দেখে দেখে পড়াবো না, তার থেকে আমি প্রিন্ট করে নিয়ে আসি, আমি প্রিন্ট করে দেখবো। ফলে হচ্ছে তুমি এটাকে প্রিন্ট করবা তোমার কম্পিউটারে, ওই পিডিএফ ফাইলটাকে ওপেন করে তুমি কন্ট্রোল পি প্রেস করছো, সিটিআরএল প্লাস পি, মানে তখন তোমার প্রিন্টের জন্য একটা বক্স চলে আসছে, এই বক্সের নিচে লেখা আছে প্রিন্ট, তুমি প্রিন্ট বাটনে প্রেস করছো। আমরা প্রিন্ট যখন করি তখন তোমরা জানি কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টের জন্য একটা উইন্ডো চলে আসে, সেখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হওয়া শুরু করে। তো তুমি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলা, প্রিন্ট বাটনে ক্লিক করার 1 সেকেন্ড পরেই তুমি এই এই যে প্রিন্টারের সাথে সিপিইউর যে কানেকশন, এটাকে খুলে ফেলাইলা, এই প্রিন্টারটাকে খুলে ফেলাইলা। এখন প্রশ্ন হচ্ছে, এখন প্রিন্ট হবে কি না? উত্তর হচ্ছে অবশ্যই প্রিন্ট হবে। যখনই তুমি প্রিন্ট বাটনে প্রেস করছো, তখনই 10টা পেজ পুরোপুরি প্রিন্টারের মধ্যে চলে গেছে। এখন প্রিন্টার তো এট এ টাইম একটা পেজকে প্রিন্ট করবে, তাহলে বাকি 9টা পেজকে সে কোথায় রাখবে? এজন্য প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে একটা করে রেজিস্টার থাকে। আমরা জানি রেজিস্টার করে কি, অল্প একটু সময়ের জন্য তথ্যগুলোকে জমা রাখে। এই 10টা পেজ তুমি প্রিন্ট বাটন ক্লিক করার সাথে সাথে 10টা পেজ এখান দিয়ে এই রেজিস্টারে এসে জমা হইলো। প্রিন্টার করে কি, রেজিস্টার থেকে একটা পেজ নেয় প্রিন্ট দেয়, একটা পেজ নেয় প্রিন্ট দেয়, একটা পেজ নেয় প্রিন্ট দেয়। ফলে তুমি প্রিন্ট বাটন ক্লিক করার সাথে সাথে 10টা পেজ রেজিস্টারে চলে গেছে। এখন যদি তুমি এই তারটাকে যদি খুলেও রাখো, তাতেও প্রিন্টারের প্রিন্ট করা থেকে কোনো কিছু আটকাবে না, কারণ প্রিন্টার সে তো সিপিইউর সাথে এখন যোগাযোগ করবে না, সে করবে রেজিস্টারের সাথে, রেজিস্টার থেকে একটা নিয়ে নেবে, একটা নিয়ে প্রিন্ট করবে, একটা নিয়ে নেবে, একটা নিয়ে প্রিন্ট করবে। এখন বুঝতে পারছো ভাইরুস? তাহলে ইনপুট আউটপুট, ইনপুট ইনপুট আউটপুট রেজিস্টারের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে, প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আমাদের হচ্ছে একটা করে রেজিস্টার যুক্ত থাকে। কেন যুক্ত থাকে? যখন এই ইনপুট আউটপুট রেজিস্টার যখন কাজ করে, তখন প্রথমে সকল ইনস্ট্রাকশন গুলো ওই রেজিস্টারে গিয়ে জমা হয়, পরে ওই রেজিস্টারের সাথে যোগাযোগ করে ইনপুট আউটপুট ডিভাইস কাজটা করে, সিপিইউ এর সাথে ডিরেক্ট যোগাযোগ করে না। সিপিইউ থেকে ইনস্ট্রাকশন গুলো, এই ইনস্ট্রাকশন গুলো বা পেজ গুলো, সিপিইউ থেকে ইনস্ট্রাকশন গুলো চলে যায় হচ্ছে রেজিস্টারে, রেজিস্টার থেকে হচ্ছে সেই আউটপুট ডিভাইস সেটাকে ইউজ করে তারপরে কাজ করে। আর ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, কিবোর্ড থেকে যায় রেজিস্টারে, রেজিস্টার থেকে যায় সিপিইউতে। মানে ইনপুট আউটপুট ডিভাইস হয় কি, প্রথমে এই রেজাল্ট গুলো একটা রেজিস্টারে জমা হয়, রেজিস্টার থেকে, মানে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সরাসরি সিপিইউর যোগাযোগ হয় না, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যোগাযোগ হয় রেজিস্টারের, রেজিস্টার যোগাযোগ মেনটেন করে সিপিইউর সাথে। বুঝছো? ফাইরুজ বুঝতে পারছো? এরপর হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আচ্ছা দেখো, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ব্যাপারটা কি, ধরো তোমার মেমোরির স্লটে, ধরো তোমার মেমোরিতে তো এই রকমের করে কতগুলো স্লট থাকে, মেমোরিতে তো এই রকমের করে কতগুলো স্লট থাকে। এখন দেখা যাচ্ছে, 1 মিনিট। আচ্ছা দেখো, মেমোরিতে হচ্ছে এরকম করে অসংখ্য স্লট থাকে। এখন মেমোরি রেজিস্টারের কাজ হচ্ছে কোন কোন মেমোরি স্লট, কোন কোন মেমোরি স্লট এখন পূর্ণ আছে আর কোন কোন মেমোরি স্লট এখন ফাঁকা আছে সেটা বের করে তারা। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো এইটা হচ্ছে 105 নম্বর, এইটা হচ্ছে 106, এইটা হচ্ছে 107, এইটা হচ্ছে 108, এইটা হচ্ছে 109 নম্বর, এইটা হচ্ছে 110 নম্বর, এইটা হচ্ছে 111 নম্বর, এইটা হচ্ছে 112, এইটা হচ্ছে 113, এইটা হচ্ছে 114, এইটা হচ্ছে 115 নম্বর মেমোরি। এখন ধরো তোমার নতুন একটা কাজ চলে আসছে,
এখন এই কাজটাকে কি মেমোরিতে নিয়ে রাখা লাগবে। মেমোরিতে নিয়ে রাখার জন্য আমাকে বুঝতে হবে যে কোন কোন মেমোরিটা ফাঁকা আছে। আমার ফাঁকা মেমোরি গুলো আমি যদি না বুঝতে পারি, আমার ফাঁকা মেমোরিটা আমি যদি না বুঝতে পারি যেন রাখবো কোথায়, এজন্য মেমোরি রেজিস্টার করে কি কোন কোন, ধরো বর্তমানে 105 নম্বর মেমোরিতে ডাটা রাখা আছে, এটা ফুল, ফলে এই জায়গায় ডাটা রাখা যাবে 108 নম্বর মেমোরিটাও এখন ফুল আছে, 113 নম্বর মেমোরিটা ফুল আছে, আর হচ্ছে 115 নম্বর মেমোরিটা ফুল আছে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এ করে কি 105 কে ধরে রাখে, 108 কে ধরে রাখে, 113 কে ধরে রাখে, আর 115 কে ধরে রাখে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার ধরে রাখে যে কোন কোন জায়গায় অলরেডি ডাটা রাখা আছে, তুমি চাইলে এই জায়গা থেকে ডাটা নিয়ে কাজ করতে পারো। বুঝছো? তাহলে যখন হচ্ছে কোনো ডাটাকে যখন আমি মেমোরিতে রাখতে যাব, তখন করে কি সে একবার মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের সাথে যোগাযোগ করে যে আসলে কোনটা কোনটা পূর্ণ আছে, ও এটা 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 পূর্ণ আছে, ও এইগুলো যদি পূর্ণ, তাহলে আমি 106 রাখতে পারি, 107 রাখতে পারি, 111-তে, 110-এ, 109 আমি রাখতে পারি। বুঝছো আমার কথাটা? কোন কোন মেমোরি অলরেডি পূর্ণ আছে সেটা ধরে রাখে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এখন প্রশ্ন নিতে পারে স্যার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বুঝতে পারলাম, তাহলে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? প্রোগ্রাম কাউন্টারের কাজ তো ওই সেম না। প্রোগ্রাম কাউন্টার করে কি, প্রোগ্রাম কাউন্টার করে কি কোন ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশনটা বাস্তবায়ন করবে সেটা ধরে রাখে। ধরো 105-এর পরে 115-কে রাখতে হবে, সে করে কি সে রাখে, প্রথমে রাখে 105, পরে রাখে 115, পরে রাখে ধরো 113, পরে রাখে ধরো 108। দেখো, এ রাখে সিরিয়াল ওয়াইজ 105, 108, 113, 115। আর এ রাখে কি, এ রাখে কোনটার পরে কাকে কাজ করবে, যেমন প্রথমে কাজ করবে 105 আর 115, পরে কাজ করবে 113, 108। এ সিরিয়াল ওয়াইজ ধরে রাখে যে কার পরে কারে কাজ করবে। আর এ টোটাল ধরে রাখে যে কতগুলো জায়গা এখন পরিপূর্ণ আছে। বুঝছো আমার কথাটা? হ্যাঁ, এ রাখে কার পরে তুমি কারে কাজ করবে, 105-এর পর 115 কাজ করবে, 115-এর পর 113 কাজ করবা। আর এ রাখে কি কি পূর্ণ আছে, 105, 108, 113, 113 এটা পূর্ণ আছে। এই দুটোর কাজ একটু ডিফারেন্ট কিন্তু অনেকটা একই রকমের। এবারে আমরা চলে যাব, আমরা বলছিলাম যে মানে স্মৃতি বলতে মেমোরি বোঝায়, স্মৃতি মানেই তো মেমোরি। স্মৃতির যে স্থান বলতে বোঝায় মেমোরির যে স্থান। আচ্ছা, মেমোরির যে স্থানটা বর্তমানে পরিপূর্ণ আছে, ওই স্থানটা থেকে তুমি ডাটা নিতে পারবা না। তাহলে বলছে স্মৃতির যে স্থানে কোনো উপস্থিত নির্দেশ আনয়ন করতে হবে, মানে নিতে পারবা যেখান থেকে অথবা রাখতে পারবা যেখান থেকে। তুমি দেখো, এটাতে কিন্তু তুমি বুঝতে পারছো যে কোন কোন জায়গায় অলরেডি ডাটা রাখা আছে, এই এই জায়গা থেকে চাইলে তুমি ডাটা নিতে পারো। আর এর ভেতরে যারা যারা নাই সেই সেই জায়গায় চাইলে তুমি ডাটা রাখতে পারো। তাহলে কোন জায়গায় ডাটা রাখতে হবে আর কোন জায়গায় ডাটা নিয়ে আসতে হবে এই বিষয়টা তুমি বুঝতে পারো। ক্লিয়ার? যেই কয়টা আছে এই কয়টা তুমি নিয়ে আসতে পারো, কারণ কয়টা রাখা আছে, আর বাকিগুলো তুমি রাখতেই পারো। এই হচ্ছে যে ব্যাপারটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম রেজিস্টারকে দুইটা জিনিসের ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, রেজিস্টারকে আমরা হচ্ছে দুইটা জিনিসের ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠনের ভিত্তিতে, একটা হচ্ছে কাজের ভিত্তিতে। আমরা লাস্ট ক্লাসে কাজের ভিত্তিতে খুব ভালোভাবে দেখছিলাম, এখন আমি দেখবো গঠনের ভিত্তিতে রেজিস্টারটা কি রকমের হয়। গঠনের ভিত্তিতে রেজিস্টার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার অথবা প্যারালাল লোড রেজিস্টার, একটা হচ্ছে সিরিয়াল রেজিস্টার বা শিফট রেজিস্টার। এরকম করে দেখছিলাম। দেখো, আমরা এরকম করে লেখাই দিছিলাম। এই যে, তো এই গঠনের ভিত্তিতে ছিল প্যারালাল আর শিফট অথবা সিরিয়াল, আর কাজের ভিত্তিতে ছিল অনেকগুলো, 7-8টা। হ্যাঁ, এখন দেখো, আমাদের হচ্ছে আমরা প্রথমে দেখবো প্যারালাল রেজিস্টার, তারপরে দেখবো শিফট রেজিস্টার। যদিও আমি বারবার বলতেছি এটা না বুঝলেও তেমন কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে এগুলো পরীক্ষার জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না এই রেজিস্টার রেজিস্টার। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথমে যাব হচ্ছে এখানে না, পরের পেজে চলে যাই। প্রথম হচ্ছে আমার প্যারালাল রেজিস্টার, প্যারালাল রেজিস্টার অর প্যারালাল লোড রেজিস্টার, প্যারালাল রেজিস্টার আর প্যারালাল লোড রেজিস্টার, এটা নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি। দেখো, প্যারালাল, আচ্ছা, কে বলবে, এই প্রীতি হালদার কি আমাদের সাথে কানেক্টেড? প্রীতি হালদার,
পৃথিবী মাইক্রোফোন অন করো। হচ্ছে তাহলে প্যারালেল হচ্ছে দ্রুত আর সিরিয়াল হচ্ছে স্লো। প্যারালেলটা হচ্ছে দ্রুত, সিরিয়ালটা হচ্ছে স্লো। প্যারালেলে যেহেতু 3 জন লোক নিয়োগ দিতে হয় সেহেতু প্যারালেলটা হচ্ছে ব্যয়বহুল আর সিরিয়ালটা হচ্ছে একটু ব্যয় কম। আমরা যেহেতু মানুষ বর্তমানে টাকা আছে, সময়ের গুরুত্ব বেশি দিই, যে টাকা 5 টাকা বেশি গেলে আমি তাড়াতাড়ি করে কাজটা করে ফেলাবো। এজন্য বর্তমান কম্পিউটার গুলো ম্যাক্সিমাম জিনিসগুলো প্যারালেল মেথড ফলো করে বর্তমান সবগুলোই মানে প্যারালেল মেথড ফলো করে করতেছে, কারণ সময় যদি কম লাগে। টাকা তুমি কম্পিউটার কিনতে গেলে 2000 টাকা বেশি দিয়ে কিনতে পারবা। যদি বলা হয় যে কম্পিউটার স্লো হবে, ভাই এই কম্পিউটার আমি নেবো না, আমার একটা ফাস্ট মানে কম্পিউটার ফাস্ট কাজ করে সেই জিনিসটা দেন, টাকা আপনাদের 5,000 টাকা বেশি নেবে। ফলে আমরা বর্তমানে টাকা না, আমরা বর্তমানে চাই যে সময় যাতে বাঁচে। ফলে বর্তমানে কম্পিউটার সবকিছু মোটামুটি প্যারালালি কাজ করার ট্রাই করে। তো প্যারালাল লোড রেজিস্টার কি হয় দেখো, একটা ডাটা ফ্লিপ ফ্লপ, ধরো তোমার 14 বাইনারি কত 1 2 4 8 16, তাহলে 8 8 4 12 আর 2 14, 1 1 1 0 1 1 1 0, এটা হচ্ছে 14 বাইনারি। ধরো তুমি কিবোর্ডে 14 প্রেস করছো, এখন এই 14টাকে নিয়ে রেজিস্টারের মধ্যে রাখা লাগবে। যেহেতু দেখো 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, আচ্ছা রেজিস্টার তো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, কারণ কি যদি ডাটা সংরক্ষণ করতে হয় সেখানে অবশ্যই ফ্লিপ ফ্লপের দরকার হবে। ডাটা সংরক্ষণ করা মানে ফ্লিপ ফ্লপ, এবং সেখানে কোন টাইপের ফ্লিপ ফ্লপ ব্যবহার হয়, ডি টাইপ ফ্লিপ ফ্লপ বা ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ। আমরা ডাটা টাইপ ফ্লিপ ফ্লপের সময় দেখছিলাম যে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ কি রকমের থাকে। ডাটা টাইপ ফ্লিপ ফ্লপের গঠনটা হচ্ছে এই রকমের, তুমি যদি 1 দাও সে কিউতে নিয়ে 1 রাখবে, তুমি যদি 0 দাও সে কিউতে নিয়ে 0 রাখবে। এইরকম তুমি যা দেবা সে তাই রাখবে। দেখো তুমি যা দিবে সে তাই রাখবে। এটা কিন্তু ছিল আমাদের কি ডাটা ফ্লিপ ফ্লপ। এখানে ডাটা ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়। এই ডি, ডি মানে তোমার ইনপুট, সে নিজে এটাকে নট বানিয়ে আরেকবার ঢুকিয়ে দেবে, তোমার জানার বিষয় না। তুমি ডি দেছো আর কিউ পাইছো, এটা হচ্ছে তোমার কথা, তুমি ডি দেছো আর কিউ পাইছো। তাহলে দেখো এখানে হচ্ছে যে তোমার 4 বিটকে তুমি রেজিস্টারে রাখতে চাও, 1 1 1 0, এই 4টা বিটকে তুমি রেজিস্টারে রাখতে চাও অল্প সময়ের জন্য সংরক্ষণ করে কোনো কারণে, সেটা বিভিন্ন কারণ হইতে পারে। আমরা বিভিন্ন রেজিস্টার কার্যপ্রণালী দেখছি যে কোনটা কি কাজ করে, যে কোনো কাজের জন্য এটা কিনে রাখা লাগবে। ফলে 4 বিট ধরে রাখার জন্য 4টা ডি টাইপ ফ্লিপ ফ্লপ লাগবে। এখানে কি একটা ক্লক পালস থাকবে, এই হচ্ছে ক্লক পালস, এই হচ্ছে ক্লক পালস। আচ্ছা দেখো আমরা জানি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা করে বিট ধরে রাখে, ফলে এখানে 4টা বিটকে ধরে রাখার জন্য আর 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। এই দেখো এই হচ্ছে ক্লক পালস গুলো, আমরা জানি ক্লক পালস কি। এখন দেখো ব্যাপারটা হয় কি, এই হচ্ছে আমাদের ক্লক পালস, একই সাথে সবগুলো ক্লক পালস যুক্ত থাকে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমার সিএল কে ক্লক পালস। এখন আমরা এখানে আমার কিউ থাকবে, এখানে আমার কিউ থাকবে, এখানে আমার কিউ থাকবে, এই তো। এখন আমরা একটু খেয়াল করে দেখি, তোমার মেবি নেটের সমস্যা, এখানে তো নেটের স্পিড বেশ ভালো দেখা যায় না, তোমাদের মেবি নেটের সমস্যা স্যার, এইদিকে তো নেটের স্পিড বেশ ভালো। ওকে ওকে ওকে, যাদের একটু সমস্যা তারা একটু জানানোর কাছে যান, পেয়ে যাবে নেট। আচ্ছা দেখো, অথবা ওয়াইফাই নিয়ে নাও বাসায়, যদিও ওয়াইফাই নিয়ে সমস্যা, হ্যাঁ অল্প বয়স তো, এই জন্য হচ্ছে সারাদিন ফেসবুকে মেসেঞ্জারে এইগুলো নিয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরে থাকবা, পড়াশোনা বাদ দিয়া, এই জন্য বাবা মা হচ্ছে ভয় পায় ওয়াইফাই নিতে। হ্যাঁ এই জন্য আর একটু বয়স বেশি হলে এসব বিষয় থাকবে না। এখন দেখো আমাদের হচ্ছে আহ এই জায়গাটা হচ্ছে আমরা করি কি, আমরা দেখো এখন ক্লক পালস যদি আমি একবার প্রেস করি, ক্লকটাকে আমি কি বলছিলাম, ক্লক হচ্ছে পাওয়ার বাটনের মতো একটা জিনিস নাকি, এই কথা তুমি বলে দিছিলাম। তাহলে ক্লক পালসে তুমি যদি প্রেস করো তাহলে কি এই ক্লক পালসের সাথে এ কানেক্টেড, এ কানেক্টেড, এও কানেক্টেড, এও কানেক্টেড, তাহলে 4টা ফ্লিপ ফ্লপে কি সচল হবে নাকি কোনটা বাদ থাকবে। তুমি ক্লক পালস একবার প্রেস করলে ক্লক পালসের সাথে সবকটা যুক্ত একই সাথে, এক ক্লক পালসের সাথে একবার প্রেস করলে কি এ এ এ সবই সচল। তুমি করবা কি, এই ওয়ান কে এই দিলা, এই ওয়ান কে এই দিলা, এই ওয়ান কে এই দিলা, আর এই 0 কে এই দিলা। তুমি 1 1 1 0 ওয়ান এর সাথে এরে কানেক্ট দিলে, এই ওয়ানের সাথে এরে কানেক্ট দিলে, এই ওয়ানের সাথে এরে কানেক্ট দিলে, এই 0 সাথে এরে কানেক্ট দিলে। এখন তুমি একবার ক্লক পালস প্রেস করলা, আচ্ছা একবার যদি তুমি ক্লক পালস প্রেস করো এ সচল হবে, এও সচল হবে, এও সচল হবে, এও সচল হবে নাকি, ক্লিয়ার। তখন কি হবে, আমরা জানি ডাটা ফ্লিপ ফ্লপে তুমি ইনপুটে যা দাও সে রেজাল্টে নিয়ে তাই রেখে দেয়।
তার মানে কি হবে, এই 1 কে সে এইখানে নিয়ে রেখে দেবে, এই 1 কে সে এইখানে নিয়ে রেখে দেবে, এই 1 কে এইখানে নিয়ে রেখে দেবে, এই 0 কে সেইখানে নিয়ে রেখে দেবে। মানে তুমি 1 1 1 0 দিছো, একবার মাত্র কোলেক্টরে চাপ দিছো, একবার মাত্র কোলেক্টরে চাপ দিছো, তাতেই একবারেই সব কাজ ঘটে গেছে, একবারেই সব কাজ ঘটে গেছে। তাহলে কি প্যারালাল হবে না? আমি 4টা বিটের জন্য 4টা মানে ডি ফ্লিপ ফ্লপের কাজে লাগিয়েছি এবং একই সাথে প্যারালালি তারা কাজটা করে, একই ক্লক পালসের সাথে প্যারালালি কাজ করে সামনে নিয়ে গেছে। মানে এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার বা প্যারালাল রেজিস্টার। বুঝতে পারছেন আমি কথাটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যারালাল লোড রেজিস্টার। এখন আমি আসি সিরিয়াল, অবশ্যই এটা হচ্ছে সিরিয়াল বা শিফট রেজিস্টার। আচ্ছা, সিরিয়াল রেজিস্টারে কি এট এ টাইম একটা ঘটনা ঘটবে নাকি সবগুলো ঘটনা ঘটবে? একটা ঘটনা ঘটবে। আচ্ছা, আমি একটু একটা বিষয় একটু খেয়াল রাখি। তোমার হাতে ধরো 4 জন লোক আছে, এই হচ্ছে একটা লোক, এই হচ্ছে একটা লোক, এই হচ্ছে একটা লোক, এই হচ্ছে একটা লোক, 4 জন লোক আছে তোমার সামনে। এখন তুমি তারে সবাইকেই বলছো যে এ দিবে এর হাতে, এ দিবে এর হাতে, এ দিবে এর হাতে, এ রেখে দিবে এইখানে। খেয়াল করে দেখো, এখন তুমি বললা যে আমি এক বলবো, এক বললেই সবার হাতে যা থাকবে তারে তুমি পাশে দিয়ে দেবা, এক বলবো। ক্লিয়ার? আমি এক বলবো, ওই এক বলার সাথে সাথে দিয়ে দেবা, তারপর আবার থেমে থাকবা। আমি 2 বলবো, তারপরে আবার যার যার হাতে শেষে দেবে। এখন দেখো, তুমি করলা কি, বর্তমানে তো 4টা হাতই ফাঁকা, তুমি এর হাতে একটা বস্তু দিলা, এর হাতে একটা বস্তু দিয়ে তুমি এক বললা, এক এক বলার সাথে সাথে দেখো এ এই বস্তুটাকে এর কাছে নিয়ে যাবে, কিন্তু এ কি এই বস্তুটাকে সামনে নিতে পারবে? দেখো, তুমি বলছো এক বলবা, এক বলার সাথে সাথে যার হাতে যা আছে তার সামনে রেখে দেবা। এখন প্রথম অবস্থায় এর হাতে একটা বস্তু দিয়েছো, এর কাছে কিন্তু কোনো বস্তু দেওয়া নাই, তাহলে এক বলছো, এ করবে কি তার ফাঁকা হাত এই পাশে নিয়ে যাবে, কিছু নাই। এ করবে কি তার ফাঁকা হাত এই পাশে নিয়ে যাবে, কিছু নেই। এও তার ফাঁকা হাত এই পাশে নিয়ে যাবে, কিছু নেই। এ তার হাতটাকে চেঞ্জ করে এইখানে দিয়ে দেবে নাকি? বুঝছি, এক বলার সাথে সাথে। এখন কি, এর হাতে চলে আসছে তোমার বস্তুটা, এরপরে তুমি আবার এর হাতে নতুন একটা বস্তু ধরাই দিছো, এখন তুমি আবার 2 বললা। এখন 2 বললে কি, এর হাতে কিছু নাই, এ ফাঁকা হাত নিয়ে যাবে, এর হাতেও কিছু নেই, এ ফাঁকা হাত নিয়ে যাবে। এর হাতে কিন্তু এখন একটা জিনিস আছে, ফলে এ এই জিনিসটাকে এই নিয়ে গেল, আর এর হাতেও একটা জিনিস আছে, এ এই জিনিসটাকে এই নিয়ে গেল। তাহলে বর্তমানে কি, এই 2টা হাত এখন পূর্ণ আছে। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? ক্লিয়ার? বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে তোমার হাতে 4 জন লোক আছে, 4 জন লোককে তুমি বললা আমার কমান্ড ছাড়া তোমরা কিচ্ছু করবা না। তাহলে এই হচ্ছে তোমার 4 জন লোক, 1 জন, 2 জন, 3 জন এবং হচ্ছে 4 জন। এই 4 জন লোককে তুমি বলে দিলা যার হাতে যা আছে সেটা পাশের জনকে দিয়ে দেবা। আচ্ছা, প্রথমে তো কারো হাতে কিছুই নেই, তখন এর হাতে তুমি একটা বস্তু ধরাই দিলা, আর কারো হাতে তুমি কিছু ধরাই দিলা, এখন তুমি এক বললা। এক বললে কি, যে যার হাতে যা আছে তাই পাশে রেখে দেবে। এর হাতে কিছুই নাই, এ তো কিছুই পাশে রাখতে পারবে না। এর হাতে কিছু নাই, এও পাশে কিছুই রাখতে পারবে না। এর হাতে কিছু নেই, এও পাশে কিছুই রাখতে পারবে না। এর হাতে আছে, এ এই পাশেরটা রেখে দিল। বুঝছো? তাহলে এক বলছো, এক বলার ফলে একবার এইটা এই শিফট হয়েছে। এখন এর হাতে এখন ফাঁকা, এর হাতে তুমি আবার একটা নতুন বস্তু দিয়ে দিলা। এখন তুমি 2 বললা, 2 বলার সাথে থেকে এর হাতে কিছু নাই, এ কিছু সামনে পাস করতে পারবে না। এর হাতে কিছু নাই, এও কিছু সামনে পাস করতে পারবে না। এর হাতে কিন্তু একটা বক্স এখন আছে, এ এটাকে পাস করে দিল এই, আর এর হাতে তো তুমি একটা বক্স দিয়ে দেছো, এ পাস করে দিল এই। বুঝছি আমি কথাটা? বুঝছো? ব্যাপারটা কিন্তু এই রকমের না, এ দিল এরে, এ দিল এরে, এ দিল এরে, এ দিল এরে। তুমি এক বলছো, ওই এক বলার সাথে সাথে যার হাতে যা আছে তাই রেখে দেবে। আর এটা তো এক বলছো, সে এই রাখছে। এখন তুমি এক তো আর বলো নাই, ফলে এ তো আর সামনে পাস করতে পারতেছে না। ক্লিয়ার? ফলে এই রকমের ঘটনাই ঘটে সিরিয়াল শিফট রেজিস্টারে। আমরা যদি একটু যদি বোঝার চেষ্টা করি, সিরিয়াল শিফট রেজিস্টারে এই হচ্ছে একটা ডাটা ফ্লিপ ফ্লপ, মানে সিরিয়াল রেজিস্টারটা, সরি, এই সিরিয়াল রেজিস্টারটা হচ্ছে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট।
দেখো এখানে কি হয়েছিল, একটা রেজাল্ট অন্যটার ইনপুট ছিল, এর রেজাল্ট এর ইনপুট, এর রেজাল্ট এর ইনপুট, এর রেজাল্ট এর ইনপুট, এরকম ছিল না, এ দিবে সেটা কে নিবে, এ দিবে সেটা কে নিবে, মানে এর রেজাল্ট হয়েছিল এর আউট, মানে ইনপুট। এখানে দেখো সেম জিনিস এই। আর এখানে এই এই যে আমার একটা ক্লক পালস থাকলো, এই একটা ক্লক পালস, এই একটা ক্লক পালস, এই একটা ক্লক পালস, এই একটা ক্লক পালস, সবগুলো ক্লক পালসে আমি একসাথে যুক্ত করে দিলাম এই, এই হচ্ছে সিএল কি। আচ্ছা এখন দেখো তুমি, এখন বর্তমানে কি এর হাতও ফাঁকা, এর হাতও ফাঁকা, এর হাতও ফাঁকা, এর হাতও ফাঁকা। আচ্ছা এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এর যে কিউ সেটা যাবে এর ইনপুটে, এর যে কিউ সেটা যাবে এর ইনপুটে, এর যে কিউ সেটা যাবে এর ইনপুটে, এর যে কিউ সেটা বাইরে চলে যাবে। সাপোজ এরকম একটা ব্যাপার স্যাপার। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গাটায় তোমার রাখা লাগবে কি ওয়ান ও নন জিরো। আচ্ছা এই সিরিয়াল রেজিস্টারে শিফট রেজিস্টার বলা হয়, শিফট মানে শিফট করবে, ফলে আমি প্রথম জিরো দিয়ে শুরু করব। খেয়াল করো এইখানে তুমি জিরো রাখছো, জিরো রেখে এক, এক মানে কি তুমি ক্লক পালস প্রেস করছো একবার, তাহলে কি হবে, যার আমি জানি কি ডাটা ফ্লিপ ফ্লপ কি হয়, যা ইনপুট থাকে তাই সে রেজাল্টে দিয়ে দেয়। আচ্ছা এর ইনপুটে কি কিছু রাখা আছে? না, ফলে এ কিছুই রাখতে পারবে না। এর ইনপুটে কিছু রাখা আছে, এও কিছুই রাখো, তুমি একবার এক, এক বলছো খালি একবার, একবার প্রেস করছো, একবার একটা প্রেস করছো, এর হাতে কিছু নেই রাখতে পারে নাই, এর হাতে কিছু নেই রাখতে পারে নাই, এর হাতে কিছু নেই রাখতে পারে নাই, এর হাতে জিরো আছে, এই রেখে দিল জিরো। তুমি একবার কিন্তু ক্লক পালস প্রেস করছো, এরপরে কিন্তু এই জিরো যে এইখানে ট্রান্সফার হবে সেই কিন্তু সময় নাই, একবার, একবার, তাহলে একবারে যার হাতে যা আছে সামনে নিয়ে গেছে, যার হাতে কিছু ছিল না সে কিছু নেয় নাই, এর হাতে ছিল এ নিয়ে গেছে। বুঝছি আমি কথাটা। এইখানে দেখো, এইখানে একবার প্রেস করছো, একবার প্রেস করলে চারটা হাত একসাথে কাজ করছে, এইবারে একবার প্রেস করছো একটা হাত কাজ করতে পারছে, বাকিদের কিছু নাই, তারা দেবে কি সামনে। বুঝছো? ক্লিয়ার? বোঝো নাই মনে হয় নাকি? আচ্ছা এখন দেখো, প্রথমে সে জিরো দিল, তারপরে দেবে ওয়ান, তাহলে এখানে আবার সে ওয়ান প্রবেশ করাইলো, এই ওয়ান প্রবেশ, এখন এর হাতে ওয়ান আছে, এর হাতে জিরো আছে, এর হাতেও কিছু নাই, এর হাতেও কিছু নাই। এবারে আরেকবার তুমি ক্লক পালস প্রেস করলা, আরেকবার যদি তুমি ক্লক পালস প্রেস করো, এ কিছুই দেওয়ার সামর্থ্য রাখে না, এর হাতে কিছু নেই, এর হাতেও কিছু নেই, সেও কিছু দিতে পারে না, এর হাতে জিরো আছে, ফলে এ জিরোটাকে এই ট্রান্সফার করে দিল, এর হাতে ওয়ান আছে, এই ওয়ানটাকে এই ট্রান্সফার করে দিল, তাহলে এবার ওয়ান গেল এই, জিরো গেল এই। বুঝছি আমি? একটু কঠিন মনে হতে পারে, এরপরে আমি থার্ড অন কে প্রবেশ করাবো, আবার ওয়ান, এখন তুমি আবার একটা ক্লক পালস প্রেস করলা, এর হাতে কিছু নাই, ফলে এ কিছু দিতে পারলো না, এর হাতে জিরো আছে, ফলে এ এই জিরো কে এই নিয়ে গেল, তাহলে প্রতিবারে কি শিফট হচ্ছে না, শিফট হচ্ছে না। আর একবারে কি সব কাজ ঘটতেছে নাকি একবারে একটা বা দুইটা, মানে একবারে একটা করে বিট নিচ্ছ একবারে, এখানে একবারে চারটা বিট নিয়ে গেছিলে, এবারে একবারে একটা করে বিট নিচ্ছ, তাহলে দেখো এই এই জিরো গেল, এই ওয়ান গেল, এই আর এই ওয়ান আসলো এই, তাহলে ওয়ান ওয়ান জিরো আসলো, এখন তুমি একদম লাস্টের অন, লাস্টের অন তুমি এই দিলা, এবারে দেখো এর হাতে ওয়ান, এর হাতে ওয়ান, এর হাতেও জিরো, এবার তুমি একবার ক্লক পালস দিলা, ক্লক পালস দিলে কি হবে, এবার কিন্তু এর হাতেও জিনিস আছে, এ জিরোটাকে এই নিয়ে গেল, এ ওয়ানটাকে এই দিয়ে দিল, একই সাথে একবার ক্লক পালস সবাই কাজ করা শুরু করছে, সবাই, এ ওয়ান এই জিরোটাকে এই দিয়ে দিল, এ ওয়ানটাকে এই দিয়ে দিল, এ ওয়ানটাকে এই দিয়ে দিল, এর ওয়ানটা এই চলে আসলো, আর ইনপুট দিলাম, তাহলে ওয়ান 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 জিরো, সেটা কি দিলাম চারটা। বুঝছো? এটা হচ্ছে আমার সিরিয়াল বা শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার কেন নাম দিচ্ছে, কারণ শিফট হতে হতে গেছে, এই জিরো কিন্তু প্রথমে এইখানে ছিল, শিফট হয়ে এইখানে আসছে, শিফট হয়ে এইখানে আসছে, শিফট হয়ে এইখানে আসছে, শিফট হয়ে এইখানে গেছে, মানে একটা একটা করে করে শিফট হয়েছে। আমরা ডাটা ফ্লিপ ফ্লপ থেকে দেখছি যে যা পায় তাই সে রেখে দেয়। আচ্ছা এখন আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট অন কাউন্টার। কাউন্টার মোস্ট ইম্পর্টেন্ট অন বললাম কারণ এই জায়গা থেকে অনেক প্রশ্ন 1 মাস 2 মাস আর হচ্ছে আমার ইসে চলে আসে, এমসিকিউতে চলে আসে, কোনো সৃজনশীল প্রশ্ন এই জায়গা থেকে আসে না। আমি আবারও বলতেছি এইগুলো যে একদমই যদি না বুঝো তাহলে ঘাটানোর কিছু নেই, এখান থেকে 1 মাস 2 মাসের প্রশ্ন আসে, আর হচ্ছে ওই এমসিকিউ প্রশ্ন চলে আসে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। তবে আমরা বোঝার চেষ্টা করি যেন এমসিকিউ আসতে যেন আমরা পারি, ওটা যেন বাদ দিয়ে না আসা যায়। কাউন্টার হচ্ছে কি, আচ্ছা কাউন্টারের কাজ হচ্ছে কাউন্ট করবে, কাউন্টারের কাজ হচ্ছে কাউন্ট করবে। আচ্ছা ধরে নাও তোমার বাসায় ডেইলি কতজন লোক আছে তুমি সেটা কাউন্ট করে রাখতে চাও, তুমি যদি কোনো মতে কতবার বাসার কলিং বেল প্রেস করা হয়েছে,
সেইটা তুমি যদি বের করতে পারো, ধরো 100 বার বাসার কলিং বেল প্রেস করা হয়েছে, তুমি ধরে নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি 50 জন লোক তোমার বাসায় আসছে। কারণ গড়ে 2 বার করে কলিং বেল প্রেস করাই লাগে। একবার কলিং বেল প্রেস করলে সবসময় দরজা খোলে না, একবার কলিং বেল প্রেস করা লাগতে পারে, 3 বার কলিং বেল প্রেস করা লাগবে, 2 বার কলিং বেল প্রেস করা লাগতে পারে। তুমি তাহলে একটা অ্যাপ্রক্সিমেট মানে হিসাব ধরে নিলা যে মোটামুটি 100 বার যেহেতু প্রেস হয়েছে, তাহলে 50 জন লোক সারাদিনে তোমার বাসায় টোটালি যাওয়া আসা করতে পারে। 40 থেকে 50 জন, একটু কম বেশি হইতে পারে, 40 থেকে 50 জন। ফলে এই সকল গণনা করার কাজে আমরা কাউন্টারটাকে ব্যবহার করি। গণনা করার কাজে হচ্ছে আমরা কি কাউন্টারটাকে ব্যবহার করি। আচ্ছা দেখো, আমরা কাউন্টারে তাহলে সংজ্ঞাটা একটু লিখে দেই, যে যে সিকোয়েন্সিয়াল যে সিকোয়েন্সিয়াল ডিজিটাল বর্তনী যে সিকোয়েন্সিয়াল ডিজিটাল বর্তনী যে sequential আচ্ছা একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, সিনক্রোনাস কাউন্টারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হইছে আপ, একটা হচ্ছে ডাউন। অ্যাসিনক্রোনাস কাউন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হইছে রিপল আপ আর একটা হইছে রিপল ডাউন। আমরা আমাদের শুধুমাত্র অ্যাসিনক্রোনাসটাই আমরা শিখবো, বা আমি দেখাবো অ্যাসিনক্রোনাসটা। আর সিনক্রোনাসটা আমাদের কোনো কাজেই ইউজ হয় না, সো আমরা সিনক্রোনাসটা দেখাবো না, আমরা সব কাজে আহ, এইটাই আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, রিপল আপ আর রিপল ডাউন। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি। রিপল আপে ছোট থেকে বড় সংখ্যা গুনবে, ধরো 0 থেকে শুরু করে 7 পর্যন্ত গুনবে, এটা হচ্ছে রিপল আপ, ছোট থেকে বড়। আর রিপল ডাউন গুনবে কি 7 থেকে শুরু করে 0 পর্যন্ত, মানে রিপল ডাউন হচ্ছে বড় থেকে শুরু করে ছোটগুলো গুনে। আর রিপল আপ করে কি, রিপল আপ হচ্ছে ছোটগুলো থেকে শুরু করে বড়গুলো গুনে। বুঝছি আমি কথাটা? রিপল আপ হচ্ছে 0 থেকে ধরো 0 1 2 3 4 5 6 7 গুণে, আর রিপল ডাউন করে কি 7 6 5 4 3 2 1 গুণে। তাহলে রিপল ডাউন হচ্ছে বড় থেকে ছোট ক্রমে গুণে, আর রিপল আপ হচ্ছে ছোট থেকে বড় ক্রমে গুণে। বুঝছি আমি কথাটাকে? এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কিভাবে গুণে, আমরা একটু একটু পরেই আমরা সবগুলো দেখবো যে আসলে কিভাবে গুণে, কিভাবে কি করে সবগুলো। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে রিপল ডাউন, রিপল আপ আর রিপল ডাউন। হ্যাঁ, মানে আপ আর ডাউন, এগুলো হচ্ছে রিপল আপ রিপল ডাউন। আচ্ছা, এখন এইটা একটু লিখে নাও। এন বিট কাউন্টার, এন বিট কাউন্টার মানে এনটা ফ্লিপ ফ্লপ থাকে। এন বিট এন বিট কাউন্টার, আমরা জানি একটা ফ্লিপ ফ্লপ একটা বিট নিয়ে কাজ করতে পারে। ফলে এন বিট কাউন্টার হচ্ছে এনটা ফ্লিপ ফ্লপ থাকে। এন বিট ফ্লিপ মানে এন বিট কাউন্টার 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গুনতে পারে। আমরা একটু এই ব্যাপারটা ক্লিয়ার হব, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু লিখে নাও, এন বিট কাউন্টার মানে এনটা ফ্লিপ ফ্লপ 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গুনতে পারে। 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গুনতে পারে হচ্ছে একটা এন বিট কাউন্টার। আচ্ছা, এখন আমাদেরকে যদি বলা হয় একটা 3 বিট কাউন্টার আছে, তোমার হাতে একটা 3 বিট কাউন্টার আছে। আচ্ছা, 3 বিট কাউন্টার মানে কি, তিনটে ফ্লিপ ফ্লপ। যদি তোমাকে বলা হয় যে তোমার হাতে 3 বিট কাউন্টার আছে, তাহলে 3 বিট কাউন্টার মানে কি তিনটে ফ্লিপ ফ্লপ বিশিষ্ট কাউন্টার। তাহলে তারা পরিমাপ করা যাবে কত, সরি এটা এরকমের না, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 3 বিট কাউন্টারে গণনা করতে পারবে কত, 0 থেকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। 0 থেকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 0 থেকে 7, টোটাল 8টা সংখ্যা গুনতে পারবে। 0 আর 1 থেকে 7, 8টা, টোটাল 8টা সংখ্যা সে গুনতে পারবে।
তার মানে ব্যাপারটা হচ্ছে একটা 3 বিট কাউন্টার, আমরা হচ্ছে n বিট কাউন্টার 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই পর্যন্ত গুনতে পারি। একটা 3 বিট কাউন্টার করবে কি 0 থেকে 2 টু দি পাওয়ার n মানে 3 মাইনাস 1 মানে 0 থেকে 8 মাইনাস 1 7 পর্যন্ত, তাহলে 0 আর 1 থেকে 7 টোটাল 8টা বিট সে গুনতে পারবে, টোটাল 8টা সংখ্যা সে গুনতে পারবে। এখন তোমাকে যদি বলা হয় 4 বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারবে, 4 বিট কাউন্টার সর্বোচ্চ কত পর্যন্ত গুনতে পারবে? আমরা জানি n বিট কাউন্টার 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত গুনতে পারে। তাহলে 4 বিট কাউন্টার 0 থেকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 0 থেকে 15, মানে 0 1 2 3 4 5 6 করে করে 1 থেকে 15 টোটাল হচ্ছে আমার 16টা সংখ্যা সে গুনতে পারবে। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের হচ্ছে মড নাম্বার বা হচ্ছে মডুলাস নাম্বার, মডুলাস সংখ্যা বা মড সংখ্যা। মড সংখ্যা বা মডুলাস সংখ্যা বলতে কি বোঝায়? দেখো, কোন কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গণনা করতে পারে, কোন কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা কোন কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গণনা করতে পারে তাকে তার মড নাম্বার বলে, তাকে তার মডুলাস বা মড নাম্বার বলে। আচ্ছা, তাহলে দেখো একটা 4 বিট রেজিস্টারের মড নাম্বার কত হবে? একটা 4 বিট কাউন্টারের মড নাম্বার কত হবে? একটা 4 বিট কাউন্টার 0 আর 1 থেকে 15 টোটাল 16টা সংখ্যা গণে না, টোটাল 16টা সংখ্যা গণে। ফলে একটা 4 বিট কাউন্টার এর মড নাম্বার হচ্ছে 16। মড নাম্বারকে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করে থাকি, মড নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে একটা 4 বিট কাউন্টার 2 টু দি পাওয়ার 4 মানে 16টা সংখ্যা গণনা করবে 0 থেকে 0 আর 1 থেকে 15। একটা 3 বিট কাউন্টার 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা সংখ্যা গণনা করতে পারবে, মানে 0 থেকে 7, 0 আর 1 থেকে 7। বুঝছি আমরা কথাটা? তাহলে মড নাম্বার হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n হইছে মড নাম্বার, মানে হচ্ছে তুমি 3 বিট রেজিস্টার দিয়ে টোটাল 2 কিউব বা 8টা সংখ্যা গণনা করতে পারো। 8টা সংখ্যা মানে কি? 0 আর 1 থেকে 7, 0 আর 1 থেকে 7। তুমি 4 বিটের কাউন্টার দ্বারা 2 টু দি পাওয়ার 4 মানে 16টা সংখ্যা গুনতে পারবা। এই 16টা সংখ্যা 0 আর 1 থেকে 15 মানে 0 থেকে 15 পর্যন্ত। কথা ক্লিয়ার? বুঝছো? ওকে, এখন আমরা দেখি সিনক্রোনাস কাউন্টার কি, অ্যাসিনক্রোনাস কাউন্টার কি, কিভাবে গুনে আমরা একটু পরে দেখবো সেটা। আমরা আসি সিনক্রোনাস কাউন্টার, আমাদের জাস্ট শুধুমাত্র সংজ্ঞাগুলোই এখান থেকে চলে আসবে, সো আমাদের সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। আমরা যদি তোমাকে বইয়ের দেখো এই যে দেখো, এটা হচ্ছে কাউন্টার, এটা সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার। দেখো, এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার আর হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এই সিনক্রোনাস কাউন্টার হচ্ছে আপ আর ডাউন, অ্যাসিনক্রোনাস হচ্ছে রিপল আপ রিপল ডাউন। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখি সিনক্রোনাস কাউন্টার হচ্ছে কি। সিনক্রোনাস কাউন্টার হচ্ছে, দেখো, সিনক্রোনাস কাউন্টার হচ্ছে, আমরা একটু সংজ্ঞাটা লিখি। যে কাউন্টার যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস, যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। যদিও আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সিনক্রোনাস কাউন্টার আমাদের লাগে না, আমাদের পৃথিবীর সব জায়গায়
হচ্ছে সিনক্রোনাস বাদে যেটা আছে মানে হচ্ছে এই যে কি বলে ওটাকে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ওইটা ইউজ হয়। এখন আমরা চলে আসবো অ্যাসিনক্রোনাস কাউন্টারে। অ্যাসিনক্রোনাস কাউন্টারটা হচ্ছে আমরা পড়ব অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, অ্যাসিনক্রোনাস কাউন্টার যদি আমরা একটু চলে আসি, বলো। অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারে একটি আমরা দেখাবো, যেহেতু আমরা এইটা নিয়ে যেহেতু আমি কথা বলবো, এইটা নিয়ে আমি কথা বলবো, এটা একটু মুখস্থ করবে, এটা একটু মুখস্থ করবা, এইটা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আমাদের এগুলো এমনিতেই পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, শুধু সংখ্যাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরেও আমরা দুইটা দেখাবো না, একটা দেখাবো, কারণ পৃথিবীর সব জায়গায় এইটাই ইউজ হয়। যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে, যে কাউন্টারে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে তাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। আমরা এটা দেখবো, এটা আমরা দেখবো। সো এখন একটু লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। এরপর হচ্ছে স্টেট ডায়াগ্রাম। সিনক্রোনাস কাউন্টারে হয় কি, একটা ক্লক পালস দিয়ে সব ফ্লিপ ফ্লপ চলবে, একটা ক্লক পালস দিয়ে সব ফ্লিপ ফ্লপ চলবে। আর অ্যাসিনক্রোনাস কাউন্টার কি, একটার রেজাল্ট অন্যটার ক্লক পালস থাকবে, একটার রেজাল্ট অন্যটার ক্লক পালস থাকবে, এরকম ব্যাপারটা। এখানে হচ্ছে একটা ক্লক পালস সবার সাথে যুক্ত, এখানে হচ্ছে একটার রেজাল্ট অন্যটার ক্লক পালস, একটার রেজাল্ট অন্যটার ক্লক পালস, এরকম করে আমরা দেখবো একটু পরে। এখন হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম বলতে আসলে কি বুঝি আমরা? স্টেট ডায়াগ্রাম বলতে আমরা বুঝি একটা 3 বিট কাউন্টার আছে, সাপোজ একটা 3 বিট কাউন্টার আছে, তাহলে 3 বিট কাউন্টার কয়টা নাম্বার গুনবে? 3 বিট কাউন্টার 2 টু দি পাওয়ার 3, মানে 8টা নাম্বার গুনবে, এই তো। আচ্ছা, একটা 3 বিট কাউন্টার, আমরা এখন স্টেট ডায়াগ্রাম, একটা 3 বিট কাউন্টার 8টা সংখ্যা গুনবে, মানে 2 মানে হচ্ছে 8, এটা হচ্ছে 8টা সংখ্যাকে গুনবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে হচ্ছে 8টা সংখ্যা কিছু গুনবে, 8টা সংখ্যা কিছু গুনবে, তাহলে কত থেকে কত পর্যন্ত গুনবে? 0 থেকে 7 পর্যন্ত সে গুনবে। 0 আর 1 থেকে 7, টোটাল 8টা। এখন স্টেট ডায়াগ্রামটা হচ্ছে, দেখো, প্রথমে সে গুনবে কি, প্রথমে গুনবে 0 0 0। আচ্ছা, 0 0-র পরে সে গুনবে কি, 0 0 1। 0 0 1 এর পর সে গুনবে কি, মানে কোনটার পর কারে গুনবে? দেখো, প্রথমে গুনবে সে 0। 0 মানে কি, 1 2 4, 0 0 0। পরে গুনবে সে 1। 1 মানে কি, 1 কে ইএস করে দেবো, বাকি সব 0, মানে 1 মানে কি, 0 0 1। এরপরে গুনবে সে 2। 2 মানে কি, 2 কে ইএস করে দেবো, বাকি সব 0। তার মানে পরে গুনবে কি, 0 1 0, এই 2 গুনলো। এই 2 গুনার পরে সে 3 গুনবে, 3-র জন্য কি 2 রে ইএস করে দেবো আর 1 রে ইএস করে দেবো, তাহলে 0 1 1। এরপরে সে গুনবে কি, 0 1 1 3। এরপরে সে গুনবে কত, 4। 4 মানে কি, 4 কে ইএস করে দিছি, 3টে শূন্য, তার মানে এরপরে সে গুনবে কত, 1 0 0, মানে 4। আমরা কি বুঝতে পারতেছি? ক্লিয়ার? আচ্ছা, এই 4 গুনার পরে সে কি গুনবে, 5। তাহলে 4 কে আর 1 কে ইউজ করে দিলাম, তাহলে 5 মানে কি, 5 মানে হইছে 1 0 1, এই 5 কে গুনলো। 5 কে গুনার পরে সে কি গুনবে, 6 কে গুনবে। 6 মানে কি, 4 আর 2 কে ইউজ করে দিলাম, মানে 1 1 0। 6 মানে কি, 1 1 0। 6-এর পর কি সে 7 গুনবে। 7 মানে কি, 1 1 1, এই 7 গুনলো। আচ্ছা, 7 গুণা মানে কি, তার সবকিছু গোনা কমপ্লিট না? বুঝছো? আচ্ছা, 7 পর্যন্ত গোনার পরে কি সে আবার 0 0-তে ফেরত আসবে, কারণ 7-এর বেশি তো আর সে গুনতে পারবে না। আবার 0, আবার 1 2 3 4, আবার 7, আবার 0 1 2 3 4, আবার 7, আবার 0 1 2 3 4, আবার 7। বুঝছি আমার কথাটা কি? এটা গুলো হয় কি,
স্টেট ডায়াগ্রাম, যে কোনটার পরে কোনটা করবে, কোনটার পরে কোনটা করবে, রিপল আপের, এটা কিন্তু রিপল আপের স্টেট ডায়াগ্রাম। রিপলের ডাউনের হবে কি, প্রথমে অন অন অন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে এরকম করবে, বুঝছো? আমরা কিন্তু আপ নিয়ে যেহেতু আমাদের বইতে কথা বলতে বলছি, আমি আপ নিয়েই দেখাইলাম। এই যে দেখো, এটাকে বলি আমরা স্টেট ডায়াগ্রাম। এই যে 4 বিট বাইনারি কাউন্টারের স্টেট ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে 3 বিটের। এই দেখো 00 থেকে শুরু, এরপর হচ্ছে 1 2 3 4 5 6 এই 7, আবার 00 আবার ওখান থেকে শুরু। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। এখন আমরা দেখবো আসলে একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার আমরা কিভাবে তৈরি করি। সেটা আজকে মেবি হচ্ছে 12টা 5 পর্যন্ত লাগবে, অল্প একটু সময়। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখন দেখবো কিভাবে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা তৈরি করা হয়। কিভাবে অ্যাসিনক্রোনাস কাউন্টার তৈরি করা হয়। আমরা সিনক্রোনাসটা দেখবো না, কারণ সিনক্রোনাসটা আমাদের লাগবে না, কোনো পরীক্ষাই লাগবে না। পরীক্ষা তো ভালো কথা, বিশ্বেই বর্তমানে ওটা ইউজ হয় না, এটাই হচ্ছে ইউজ হয়। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্ট হচ্ছে, আমি একটা 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার তৈরি করতে চাই। একটা 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার তৈরি করে ফ্লিপ ফ্লপের সাহায্যে, যেটা থাকে জেকে ফ্লিপ ফ্লপ। এই সময় জেকে ফ্লিপ ফ্লপ, এই সময় কিউ। আমরা একটা জিনিস বলছিলাম যে কিউ বারকে সাধারণত আমরা ব্যবহার করি না, তাই আমরা সবসময় কিউ থেকে নেব। এই হচ্ছে আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এই হচ্ছে আমাদের আর একটা জে কে ফ্লিপ ফ্লপ, এই হচ্ছে আমাদের জে, এই হচ্ছে আমাদের কে। এই থাকবে আমার ক্লক পালস, এই থাকবে আমার ক্লক পালস। এই থাকলো আমার 3 বিট। আমি একটা কি করতে চাই, 3 বিট আমি একটা কাউন্টার তৈরি করতে চাই। আচ্ছা 3 বিটের যদি তুমি একটা কাউন্টার তৈরি করতে চাও, এখানে থাকলো কিউ, এইটাকে তুমি কিউ 1 দিলা, এইটাকে তুমি কিউ 2 দিলা, এইটাকে তুমি কিউ 3 দিলা তোমার সুবিধার্থে। আচ্ছা এখন দেখো আমরা খেয়াল করে দেখি, আমরা বলছিলাম কি অ্যাসিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞায় কি বলা হয়েছে। অ্যাসিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞায় বলা হয়েছে যে কাউন্টারে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করবে। তাহলে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট যাবে কোথায়, অন্য ফ্লিপ ফ্লপের ক্লক পালসে। তাহলে আউটপুটটা কি, জে কে হইছে ইনপুট, কিউ হইছে আউটপুট। এই কিউ যাবে এর ক্লক পালস হিসাবে, কিউ যাবে এর ক্লক পালস হিসাবে, আবার এর যে রেজাল্ট সেটা যাবে এর ক্লক পালস হিসাবে। আর এর রেজাল্ট তো আর কারো ক্লক পালস হিসেবে যাইতে পারবে না, এই থাকবে। আমরা কি বুঝতে পারছি না কথাটাকে? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, আর এই যে কাউন্টার তৈরি করার সময় সব সময় ফ্লিপ ফ্লপকে টগল মুডে রাখা হয়। আচ্ছা একটা জেকে ফ্লিপ ফ্লপ টগল মুডে থাকে কখন, যখন তার জেতেও 1 থাকে আর কেতেও 1 থাকে, তখন কি টগল মুডে থাকে না? মনে আছে? জে কে দুইটাই যখন অন অন তখন তো টগল। টগল মানে কি, পূর্বের কিউ এর যা মান থাকবে এখন সেটা উল্টে দেবে, রেজাল্টটাকে উল্টে দেবে, এটা তো টগল নাকি? তাহলে দেখো আমরা এটাকে টগল মোডে যদি রাখতে চাই, তাহলে জে আর কে দুইটাকেই আমি 1 দিয়ে দিলাম। এখানের হচ্ছে জে আর কে দুইটাকেই আমি 1 দিয়ে দিলাম। এখানে হচ্ছে জে আর কে দুইটাকেই আমি 1 দিয়ে দিলাম। ফলে কি হলো, এটা হচ্ছে টগল মোডে চলে আসলো। আচ্ছা আমাদের হচ্ছে, আমরা হচ্ছে সবগুলোকে তো সবসময় টগল মোডে রাখবো। টগল মোডে রাখা মানে কি, জে আর কে সবগুলোকে আমি অন অন দিয়ে রাখবো। তাহলে এটাকে আমি অন অন দিয়ে রাখলাম, এটাকে আমি অন অন দিয়ে রাখলাম, এটাকে আমি অন অন দিয়ে রাখলাম। ফলে কি এও টগল এও টগল এও টগল। আচ্ছা প্রথমে তো এদের মাঝে কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে কি, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, আমি কিচ্ছুই রাখি নাই। আচ্ছা এখন আমি খেয়াল করে দেখো, একটা বিষয় আমি খেয়াল করে দেখি। আচ্ছা তুমি কি এখন কলিং বেল সংখ্যা গুনবা, যে কতবার কলিং বেল প্রেস হয়েছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে ধরো একটা কলিং বেল, হুম, এটা হচ্ছে ধরো একটা কলিং বেল। আমি সাপোজ চিন্তা করি, এই কলিং বেলটা প্রথমে যখন আমি টাচ করি নেই, তখন কি কলিং বেলটা সচল নাকি অচল আছে? অচল আছে। তাহলে এই কলিং বেল প্রথমে জিরোতে আছে, অচল মানে কি জিরোতে। তুমি যখন কলিং বেলটা যখন প্রেস করতেছো, তখন কি প্রেস করার সাথে সাথে কি এটা 0 থেকে 1 এ চলে গেল না? বুঝছো? প্রেস করার সাথে সাথে ইএস হয়ে গেল, ইএস মানে কি 1। আচ্ছা যতক্ষণ তুমি কলিং বেলটা চেপে রাখছো,
ততক্ষণ পর্যন্ত সেই অন 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 অনই আছে। যখন কলিং বেলটা ছেড়ে দিছো তখন কি সে আবার অন থেকে এই জিরোতে চলে গেছে না? বুঝছি? তাহলে এটা কি? এটাকে তুমি একটা ক্লক পালসের মতো চিন্তা করতে পারতেছো না? এটা কি ক্লক পালস না? এই প্রথমে জিরো, তারপরে ওয়ান, তারপরে অন ছিল, তারপর আবার জিরোতে চলে আসছে। এটা তো হচ্ছে ক্লক পালস, মানে একবার প্রেস করছো। এখন দেখো, তুমি যখন এইটাকে প্রেস করছো তখন কি কাউন্টার এক গুনবে, নাকি প্রেস করে যখন ছেড়ে দেছো তখন কাউন্টার এক গুনবে? যখন ছেড়ে দেছো তখন তুমি এক গুনবা, কারণ যখন প্রেস করছো তখন তো আর গুনবা না। যখন কাজ যখন শেষ, একবার প্রেস করা শেষ, তখন তুমি বলবা যে একবার প্রেস হয়েছে নাকি। বুঝছি? তাহলে দেখো, এই হচ্ছে এই কলিং বেল অচল। প্রেস করছো, প্রেস করার সময় কি এই উঠছে, তাহলে এখন কি গুনবে নাকি গুনবে না? এখন কিন্তু গুনবে না। তুমি যতক্ষণ চেপে রাখছো ততক্ষণ এটা অন হয়ে রয়েছে। এই যখন তুমি ছেড়ে দেছো তখন কি এই ওয়ান থেকে জিরোতে চলে গেছে। যখন তুমি হচ্ছে এটাকে ছেড়ে দিছো তখন কি ওয়ান থেকে জিরোতে চলে গেছে। এই সময়টায় একটু অফ করে রাখো। আচ্ছা, যখন এটা ছেড়ে দিছো তখন হচ্ছে এটা নিচে গেছে। যখন হচ্ছে নিচে গেছে এই মুহূর্তে কি তোমার কাউন্টার এক গুনবে না, যে হ্যাঁ একবার গুনিয়ে না? বুঝছি? তাহলে আমরা দেখি, তাহলে এটা কি নেগেটিভ গোয়িং ক্লক পালসে কাজ করে। নেগেটিভ গোয়িং ক্লক পালস মানে কি, উঁচু থেকে নিচুতে যাবে, ওয়ান থেকে জিরোতে যাবে। ওয়ান থেকে যখন জিরোতে যাবে তখন এটা কাজ করা শুরু করবে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি এই ব্যাপারটা। এটা তো প্রথমেই টগল মুডে আছে, এটা প্রথমে কি মুডে আছে, টগল মুডে আছে। তাহলে তুমি একবার এই কলিং বেলটা প্রেস করছো, এই প্রেস করছো, প্রেস করে ছেড়ে দিছো। তাহলে দেখো, প্রথম এই কিউ1, কিউ2, কিউ3 প্রথম কিন্তু সবাই জিরো জিরো আছে। তুমি যখন একবারও যখন কলিং বেল প্রেস করো নাই। আচ্ছা, তুমি যখন ফার্স্টের বার যখন কলিং বেল প্রেস করছো প্রথমবার, এই কলিং বেল প্রেস করছো, যতক্ষণ প্রেস করে রাখছো ততক্ষণ এই হাই। ছেড়ে দিছো, যখন কলিং বেলটা ছেড়ে দিছো তখন কি ওয়ান থেকে জিরোতে নামছে, তখন কি এ কাজ করা শুরু করবে না? বুঝছি? আচ্ছা, তাহলে এখন কি এ কাজ করা শুরু করবে, কারণ এর ক্লক পালস পাইছে ওয়ান থেকে জিরো, ফলে এ এখন কাজ করা শুরু করতেছে। এ এখন কাজ করা শুরু করবে। এর কাজ কি, এটা কি আমি টগল মুডে রেখে দিছি না? তো টগল মুডে রাখলে কি হয়, রেজাল্ট যা থাকে সেটা উল্টে দেয়। তাহলে রেজাল্ট আছে কত, জিরো, এটাকে উল্টে কি সে ওয়ান করে দেবে না? বুঝছি? আচ্ছা, এখন এর রেজাল্টটা এর ক্লক পালসে যাবে। এখন এর ক্লক পালস কি জিরোতে ছিল, ওয়ানে গেছে। আচ্ছা, জিরো থেকে ওয়ানে গেলে কাজ করবে নাকি ওয়ান থেকে জিরোতে গেলে কাজ করবে? ওয়ান থেকে জিরোতে গেলে কাজ করবে। ফলে জিরো থেকে ওয়ানে গেছে, ফলে এই ক্লক পালস নেগেটিভ গোয়িং ক্লক পালস পায় নাই। জিরো থেকে ওয়ান এই সেটটা পাইছে, এই সেটটা কিন্তু পায় নাই। ফলে এ কি এখন কাজ করবে নাকি করবে না? কারণ দেখো, এর রেজাল্টটাই কিন্তু এর ক্লক পালস। ফলে এখানে জিরো থেকে ওয়ানে গেছে, আমরা যদি ওয়ান থেকে জিরো পাইলি, মানে যখন আমি ছেড়ে দেবো তখন কাজ করা শুরু করবে। ফলে এ কাজ করবে না, তাহলে এ জিরো ছিল, জিরোই থাকবে। আচ্ছা, এখন এর রেজাল্টটা ঢুকছে এর ক্লক পালস, এটা জিরো টু জিরো। আচ্ছা, জিরো টু জিরোতে তো উপরেও যায় নাই নিচেও যায় না, এখন তো কাজ করবেই না, এটা জিরো থাকবে। কারণ কাজ করবে কখন, যখন ওয়ান থেকে জিরোতে যাবে তখন কাজ করবে। তাহলে যখন তুমি প্রথমবারে যখন কলিং বেল প্রেস করছো তখন কিউ ওয়ান এর মান পাইছো ওয়ান, আর কিউ2 এর মান পাইছো জিরো, আর কিউ3 এর মানও পাইছো জিরো। এখন তুমি সেকেন্ড টাইম কলিং বেল প্রেস করছো, খেয়াল করে দেখো, তুমি সেকেন্ড টাইম এই কলিং বেল প্রেস করছো, প্রেস করে যখন ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার ফলে কি ওয়ান থেকে জিরোতে গেছে, এই ওয়ান থেকে জিরো পাইছে। ফলে এ কি এখন কাজ করবে নাকি করবে না? কাজ করবে। তাহলে কাজ করার মানে কি, তো টগল মুড়ে রেখে দিছি ওয়ান অন, মানে যা রেজাল্ট ছিল তাকে উল্টে দেবে। তাহলে পূর্বের রেজাল্ট ছিল কত, ওয়ান না? পূর্বের রেজাল্ট ছিল কত, ওয়ান। এই যে ওয়ান, ওয়ানকে সে উল্টে জিরো করে দেবে। এখন খেয়াল করো, এই রেজাল্টটা যাচ্ছে এর ক্লক পালস হিসাবে। তাহলে ছিল ওয়ান হইছে জিরো, মানে কি ওয়ান থেকে জিরোতে গেছে না? ছিল ওয়ান হইছে জিরো, মানে কি ওয়ান থেকে জিরোতে গেছে না? বুঝছি? তাহলে ওয়ান থেকে জিরোতে গেলে কি কাজ করবে নাকি, এই ওয়ান থেকে জিরোই তো এই আসছে, এখন ওয়ান থেকে জিরোটা কি কাজ করবে নাকি করবে না? করবে।
কাজ করার মানে কি, এটা তুমি টগল মোডে রেখে দিছো অন অন দিয়ে, মানে কাজ করার মানে কি, জিরো ছিল এটা উল্টে কোথায় চলে যাবে, ওয়ানে চলে যাবে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এখন এইটার পূর্বে ছিল জিরো, এখন হয়েছে কত, ওয়ান। তাহলে জিরো থেকে অনে গেলে, এই যে জিরো থেকে অনে গেলে কি থার্ড ফ্লিপ ফ্লপটা কাজ করবে নাকি করবে না? করবে না। ফলে এখানে জিরো ছিল, জিরোই থেকে গেছে। তারপর তুমি যখন সেকেন্ড বার যখন প্রেস করছো, তখন কিউ ওয়ান এর মান পাইছো জিরো, কিউ টু এর মান পাইছো ওয়ান, আর কিউ থ্রি এর মান পাইছো জিরো। এটা হচ্ছে তোমার সেকেন্ড বার প্রেসে। তুমি যখন থার্ড বার যখন প্রেস করবা, থার্ড বার এই প্রেস করে ছেড়ে দিলা, যখন ছেড়ে দিলে তখন তো ওয়ান থেকে জিরোতে গেল, ফলে এ কাজ করা শুরু করবে, কারণ এটা তো এর সাথে লাগানো। এ কাজ করা শুরু মানে কি, জিরো থেকে ওয়ানে যাবে। ক্লিয়ার? আচ্ছা, জিরো থেকে জিরো ছিল ওয়ানে গেছে, এই জিরো ছিল ওয়ানে গেছে, তাহলে জিরো থেকে ওয়ানে কি এই ফ্লিপ ফ্লপ কাজ করবে নাকি করবে না? করবে না। ফলে এখানে ওয়ান ছিল, ওয়ানই থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ওয়ান ছিল, ওয়ানই আছে। আমরা জানি ওয়ান থেকে জিরোতে নামলে কাজ করবে, ওয়ান থেকে ওয়ানে গেলে তো আর কাজ করবে না, ফলে এ এখনো কাজ করবে না, জিরো ছিল, জিরোই থেকে যাবে। তার মানে দেখো, তুমি যখন থার্ড বার যখন প্রেস করছো তখন কি, জিরো ওয়ান অন, জিরো ওয়ান অন পাইছো না? বুঝছো? আচ্ছা, এখন দেখো, জিরো 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 মানে জিরো, জিরো জিরো ওয়ান মানে ওয়ান, জিরো ওয়ান জিরো, এইটাকে তুমি যদি এরকম চিন্তা করো, ওয়ান টু ফোর, তাহলে দেখো জিরো 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 মানে জিরো, জিরো জিরো ওয়ান মানে কি ওয়ান, জিরো ওয়ান জিরো মানে কি টু, জিরো ওয়ান ওয়ান মানে কি দুই এর এক, তিন। তার মানে তুমি যতবার কলিং বেল প্রেস করতেছো, সে কি মূলত ততবার রে গুণে গুণে রাখতেছে না, জিরো এক দুই তিন। বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে একটা কাউন্টার কাজ করে। এবার তুমি যদি ফোর্থ বার যদি তুমি প্রেস করো, যার সাথে ফোর্থ বার প্রেস করে আমি শেষ করে দেবো, বাকিটা তোমার বুঝিয়ে নিবে, আমাদের অনেক টাইম হয়ে গেছে আজকে একটু বেশি। আচ্ছা, ফোর্থ বার যখন তুমি প্রেস করবা, প্রেস করে ছেড়ে দিছো, তখন কি, এই প্রেস করে যখন ছেড়ে দিছো, তখন ওয়ান থেকে জিরো পাইছে বলে এই কাজ করা শুরু করবে। এটা ছিল ওয়ান, হয়ে যাবে জিরো। আচ্ছা, এটা ওয়ান থেকে জিরোতে গেছে, ওয়ান থেকে জিরোতে গেছে, এখন কি, এ এখন কাজ করা শুরু করবে না? বুঝছো? এ যখন কাজ করা শুরু করবে, ছিল ওয়ান, হয়েছে কি জিরো। তাহলে দেখো, এটা ওয়ান থেকে জিরোতে গেছে। আচ্ছা, ওয়ান থেকে যখন জিরোতে যাবে, ওয়ান থেকে যখন জিরোতে যাবে, তখন কি থার্ডটা কাজ করবে নাকি করবে না? কাজ করবে। কাজ করা মানে কি, তুমি টগল মোডেই রেখে দিছি, টগল মোডে মানে কি, যা থাকবে তা উল্টো করে দেবে, জিরো ছিল ওটাকে উল্টো ওয়ান বানাই দিছে। তাহলে ফোরতে কি হয়েছে, কিউ থ্রি এর মান পাইছি ওয়ান, কিউ টুর মান পাইছি জিরো, কিউ এর মান পাইছি জিরো, ওয়ান জিরো জিরো মানে কি ফোর না? বুঝছি। তার মানে তুমি যতবার প্রেস করছো, সে কিন্তু ততবার কি ধরে রাখতেছে। এইভাবে হচ্ছে একটা এই কাউন্টার কাজ করে। বুঝছি। আমাদের এখান থেকে চলে আসে কি, কাউন্টারের সংজ্ঞা, সিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞা, হ্যাঁ ওইগুলো চলে আসে। এখন আসি আমাদের হোমওয়ার্কের প্রসঙ্গে। হোমওয়ার্ক থাকবে তোমাদের কখের যে শীট দেওয়া হয়েছিল, সেই শীট ফুল থাকবে হোমওয়ার্ক। আমি নেক্সট ক্লাসে এক একজনকে জিজ্ঞেস করবো, মাইক্রোফোন অন করে করে জিজ্ঞেস করবো যে এই প্রশ্নটা আমাকে একটু বুঝেই বলো। সরাসরি যে শীটের মতো করে বলা লাগবে তা না, একটু বুঝেই বলবা। আর এমসিকিউ থাকলো, এমসিকিউটা আজকেও যদি দেখাইতে পারলাম না, একসাথে আমি সব দেখাবো, টেনশন করার কিছু নাই নেক্সট ক্লাসে। এমসিকিউ তোমাদের ছিল কত, 160 পর্যন্ত, তাহলে 161 থেকে 240 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক, 161 থেকে 240। আর নেক্সট ক্লাস থেকে আমরা সৃজনশীলের হোমওয়ার্ক